প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের সাথে থাকি আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIISS এর চেয়ারম্যান জনাব মুন্সি ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে আর দুদিন পরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে সফরে আসছেন। অর্থনৈতিকভাবে এই সফর অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছে বেশ কিছু প্রকল্পের চুক্তি হতে পারে, বড় অঙ্কের বিনিয়োগ হয়তো আসার একটা প্রত্যাশা করা হচ্ছে। আপনারা জানেন যে চীন এখন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি, যার মাথাপিছু আয় অনেক বেশি, রপ্তানিতে ওরা শীর্ষ। তো এই প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং অর্থনৈতিক যে সম্পর্ক বাংলাদেশের সাথে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। মুন্সি ফয়েজ আহমদ। চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। জন্ম 1952 সালে ফরিদপুরে নানাবাড়িতে। বাবার সরকারি চাকুরির সুবাদে পড়াশোনা করেছেন বিভিন্ন স্কুলে। স্কুল জীবন শেষে ভর্তি হন ঢাকা কলেজে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে BA অনার্স এবং MA সম্পন্ন করেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS এর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে। 2007 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন চীনে। সুদীর্ঘ কর্মজীবনে সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনার, নিউ ইয়র্কের কনসুল জেনারেল, কাতারে বাংলাদেশের অ্যাম্বাসির উপদেষ্টা, লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারের কাউন্সিলর এবং ডেপুটি হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও হংকং ও বেইজিং অ্যাম্বাসি সহ নিযুক্ত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। কর্মজীবনের বড় একটা অংশই বিদেশে কাটানোর সুবাদে অংশ নিয়েছেন বহু আন্তর্জাতিক সভা ও সেমিনারে। এর মধ্যে 1984 সালে ICFM এর পাট উৎপাদনকারী দেশসমূহের আন্তর্জাতিক সম্মেলন, সার্ক সামিট, সার্ক ফরেন মিনিস্টার কনফারেন্স উল্লেখযোগ্য। মুন্সি ফয়েজ, আপনার কর্মজীবনের কিছু অংশ আমরা দেখলাম, আমরা নিশ্চয়ই কথা বলবো এই বিভিন্ন বিষয় নিয়ে। শুরুতে যদি জানতে চাই, আপনি পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। জি। তো আসলে কূটনীতিক হতে চাইলেন কেন? আসলে সবসময় চিন্তা করে দেওয়া হয় তা না, কিন্তু যখন আমি 76 সালে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলাম, তখন সরকার বিজ্ঞাপন দিলেন সুপিরিয়র পোস্ট এক্সামিনেশনের, এখন যেটাকে BCS বলা হয়। তখন সেই পরীক্ষাতে অবতীর্ণ হলাম এবং আমার সবসময় একটা বিদেশে যাবার ইচ্ছা ছিল। সেই জন্য আমি ফরেন সার্ভিস নিব, পছন্দের তালিকায় তখন ওটাকে ফরেন সার্ভিস নিব, এটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা বললেন যে না, ফরেন সার্ভিস নিলে পরিবারের থেকে দূরে থাকতে হবে, তুমি প্রশাসনে যাও। তো আমি বাবার কথা মতন প্রশাসন নিই তখন নেওয়ার করলাম এবং প্রশাসন পেলাম। পরবর্তীতে সরকার কিছু কারণে চাকরির শর্ত কিছু পরিবর্তন হওয়ার কারণে আমাদেরকে আবার আমাদের চয়েস পরিবর্তন করার একটা সুযোগ দিলেন। তখন বেশিরভাগ আমাদের সাথে যারা অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েছিলেন তারাও অনেকে তখন ফরেন সার্ভিস অপশন দিলেন। আমিও ফরেন সার্ভিস বাবার সাথে পরামর্শ করেই ফরেন সার্ভিস অপশন দিলাম। আপনি চীনের রাষ্ট্রদূত হওয়ার আগে আমরা জানি সিঙ্গাপুরেও ছিলেন, কাতারে ছিলেন, আরও অনেক দেশেই কাজ করেছেন, জাতিসংঘেও কাজ করেছেন। তো আপনার কাছে জানতে যে কাতার আমাদের একটা বড় শ্রমবাজার এবং সিঙ্গাপুর, এই শ্রমবাজারটাকে আপনি কি দেখেছিলেন আর এখনকার গ্রোথটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কাতার, আমি যখন ছিলাম তখন কাতারে আমাদের খুব ভালো অবস্থান ছিল, কারণ আমাদের ওখানে বেশ কিছু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তারা ছিলেন এবং অন্যান্য লেভেলের অনেক লোকজন কাজ করতেন। বেশিরভাগই ছিল বিভিন্ন রকমের
স্কিল্ড লোকজন, টেকনিক্যালি স্কিল্ড লোকজন। কেউ স্টিল মিল থেকে গিয়েছিলেন, কেউ ওখানকার ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করতেন, সুতরাং খুব ভালো কাজ করতেন তারা। পরবর্তীতে কিছুদিন আমি পরে চলে আসার পরে শুনেছি যে ওখানে একটা ভাটা পড়েছিল, লোকজন অনেক চলে আসছিল, কিন্তু আবার এখন নতুন করে লোকজন যাচ্ছে। এখনো যে বিশ্বকাপ ফুটবল হবে সে কারণে হয়তো নতুন করে আবার যাওয়ার সুযোগ হচ্ছে আমি শুনেছি। সিঙ্গাপুরের ব্যাপারটা কিরকম? সিঙ্গাপুরের আমি যখন গিয়েছিলাম তখন 60,000-এর মতন লোক বাংলাদেশি কাজ করতো। দুটো বিশেষ সেক্টরে কাজ করতো তারা। একটা হলো কনস্ট্রাকশন, আরেকটা ছিল হলো শিপ বিল্ডিং বা শিপ রিপেয়ার। এছাড়াও তারা বাগান ইত্যাদিতে কাজ করতো। তো সেই আমি থাকতে থাকতে বেশ বাড়তে শুরু করে, পরবর্তীতে এটা বেড়ে এখন তো দ্বিগুণেরও বেশি হয়ে গেছে আমার ধারণা। আপনি চীনে রাষ্ট্রদূত ছিলেন এবং আমরা জানি যে চীন বাংলাদেশের সাথে খুবই অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, যদিও শ্রমবাজার সেখানে নেই। তো আপনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন চীনের সাথে আমাদের যে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা কেমন ছিল, আর আপনি এখন কিভাবে মূল্যায়ন করবেন? আমি যখন চীনে গেলাম তখন আমাদের দুই দেশের বাণিজ্য খুব বেশি উঁচু পর্যায়ে ছিল না। চীনে আমরা $500 বিলিয়ন মতন বা $500 মিলিয়ন মতন রপ্তানি করতাম। আমাদের রপ্তানিও তো আমদানি করতাম চীন থেকে আমরা 500 মিলিয়নের মতন, আর আমাদের রপ্তানি ছিল 100-150 এরকম, খুবই মিনিমাম। কিন্তু পরপরই কিন্তু খুব একটা দ্রুত বাড়তে শুরু করলো। তার একটা বড় কারণ আছে, চীন বেশ আগেই আমাদেরকে কতগুলো এককভাবে কিছু সুবিধা দেওয়া শুরু করলো। আমাদের দেশ থেকে জিনিসপত্র কেনার জন্য নিয়মিত তারা ডেলিগেশন পাঠাতো শুধু কেনার জন্য। তাছাড়া তারা আপটা, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, সেটার অধীনে আমাদেরকে 4,700টিরও বেশি বিভিন্ন পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। তো সেটা সুবিধা পেতে শুরু করি আমি থাকতে থাকতে, কিন্তু তারপরে সেটা আরো বৃদ্ধি পেয়েছে। তো আমি থাকতে থাকতেই এই চীনের বাংলাদেশে রফতানি $1 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং বাংলাদেশের রফতানিও $300 মিলিয়ন ছাড়িয়ে যায়। কিন্তু এখন এটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় যে দুই দেশেরই চেষ্টায় এটা হয়েছে, দুই দেশের কর্মকর্তাদের চেষ্টায়। তার ফলে এখন কোনো হিসেব মতে চীনের বাংলাদেশের রপ্তানি প্রায় $13 বিলিয়ন উপরে, আর আমাদেরও চীনের রফতানি $1 বিলিয়ন কাছাকাছি। হ্যাঁ, 1 বিলিয়ন। তো আপনি যখন দায়িত্ব গ্রহণ করেন, চীনের যে উত্থান আজকে আমরা দেখছি যে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তি, যদি গ্রস ন্যাশনাল ইনকাম দিয়ে আমরা পারচেসিং প্রাইস প্যারিটি দিয়ে যদি আমরা দেখি, পারচেসিং পাওয়ার প্যারিটি দিয়ে, তো সেখানে দেখা যাচ্ছে যে $21 ট্রিলিয়ন মতো তাদের যে ইনকাম, এবং কম্পেয়ার টু দ্য ইউএসএ সেখানে আপনার 18.5 ট্রিলিয়ন ইউএসএ। তো সেদিক থেকে শীর্ষে এবং রপ্তানি তো শীর্ষে। এই যে একটা উত্থান, এত বড় উল্লম্ফন হলো চীনের, সেই ইয়েটা আপনি কিরকম দেখেছেন ওই সময়টাতে? আমি যেই সময় চীনে ছিলাম প্রথম, সেটা হলো 80-র দশকে। তখনই তারা তাদের অর্থনৈতিক রিফর্মস এবং ওপেনিং আপ টু দি আউটসাইড ওয়ার্ল্ড এই নীতিটা শুরু করে। তারা অ্যাকচুয়ালি 78-এ এটা শুরু করে। তা আমি 80-র দশকের প্রায় পুরোটাই চীনে ছিলাম। তো সেই সময় দেখেছি কিভাবে এটা আস্তে আস্তে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিদেশে বিনিয়োগ আসতেছে চীনে ওপেনিং আপের ফলে। আর চীনের তাদের আভ্যন্তরীণ যে অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে তারা নতুন সব রিফর্মস করলো। তাদের এটাকে তারা বলো পরিবার ফ্যামিলি রেসপন্সিবিলিটি সিস্টেম, তারপরে প্রোডাকশন রেসপন্সিবিলিটি সিস্টেম, এইগুলো করে তারা কি করলো যে একটা ফিক্সড বেতন না, তো প্রডিউস করবে সেই অনুযায়ী তার বেতন নির্ধারণ করলো। বা কৃষিক্ষেত্রে মানে বেশ কিছু তাদেরকে জমি দিয়ে দেওয়া হলো, সেই জমিতে তারা যা ফলাতে পারে সবটাই তাদের নিজেদের হয়ে যাচ্ছে, সেটা সরকারকে বিক্রি করতে পারছে বা অন্যকে বিক্রি করতে পারছে। এর ফলে হলো কি, তাদের যে সুপ্ত যে সম্ভাবনাগুলো ছিল হঠাৎ করে সেগুলো সব উন্মুক্ত হয়ে গেল, এবং অতি দ্রুত তাদের উন্নতি হতে লাগলো। এবং সেটা আমরা এখন দেখতে পারি যে গত 3 দশক তারা মানে ডাবল ডিজিট
ক্রস করেছে, জিডিপি প্রবৃদ্ধি এখন 10-এর উপরে আছে। এখন অবশ্য কিছুটা কমে গেছে, সেই কমার পিছনেও কিছুটা তাদের নিজেদের চেষ্টা, তারা ইচ্ছা করে কমিয়েছে কিছুটা। মুন্সি ফয়েজ, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। মুন্সি ফয়েজ, আপনি বলছিলেন যে চীনের যে উত্থান, তো এই সময়ে চীনে এত বেশি উৎপাদন করছে যে অনেক উন্নত দেশও কিন্তু অনেকটা ঈর্ষান্বিত এবং বলে যে তোমাদের উৎপাদন কমিয়ে রাখো। তো আমরা যেটা দেখি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমরা দেখছি যে আমরা কিন্তু খুব বেশি আমদানি করছি, রপ্তানি করছি খুবই কম। মানে আমরা যদি বলি যে 10 বিলিয়নের উপরে হয়তো আমরা কিছু উপরে হয়তো আমরা আমদানি করি আর রপ্তানি করি 1 বিলিয়নের নিচে, একটা অসম বলা হচ্ছে। যে আপনি কিভাবে বলবেন বিষয়টাকে? কোনো দেশের বাণিজ্যিক ভারসাম্য শুধু একটি দেশের সাথে বাণিজ্য দিয়ে বিচার করলে সঠিক হবে না। বাংলাদেশেরও বাণিজ্যিক ভারসাম্য দেখতে হবে সামগ্রিকভাবে, সব দেশ মিলিয়ে আমাদের কি অবস্থা, সেখানেও আমাদের ঘাটতি আছে। কিন্তু চীনের সাথে বাণিজ্যের বেলায় আমি বিশেষ করে বলতে চাই, চীন থেকে আমরা কি আমদানি করি সেটা দেখতে হবে। আমরা মূলত কি আমদানি করি চীন থেকে? বিভিন্ন রকমের মেশিনপত্র, কলকবজা এবং আস্ত প্ল্যান্ট নিয়ে আসি, কমপ্লিট প্ল্যান্টস, এবং তারপরে আমরা বিভিন্ন রকমের রাসায়নিক কাঁচামাল আনি। তাছাড়া আমরা আমাদের গার্মেন্টস শিল্পের জন্য যে কাঁচামাল, ফ্যাব্রিক্স বড় পরিমাণে আনি, তাদের কাছ থেকে বিভিন্ন অ্যাক্সেসরিজ আনি, মেশিনপত্র ওই ইয়েরও আনি। তো এর ফলে হয় কি, আমরা এগুলো এনে আরও ভ্যালু অ্যাড করে নতুন পণ্য তৈরি করে অন্যান্য দেশে বিক্রি করছি, যাদের সাথে আমাদের বাণিজ্যিক ভারসাম্য কিন্তু আমাদের পক্ষে, যেমন যুক্তরাষ্ট্র বা ইউরোপের সাথে আমাদের বাণিজ্যিক ভারসাম্য আমাদের পক্ষে। তো সুতরাং চীনের থেকে যদি না এনে আমরা এই জিনিসগুলো তো আমাদের দরকার, আমাদের প্রয়োজন ছিল, আমরা অন্য কোনোখান থেকে আনতে গেলে অনেক বেশি পয়সা আনতে হতো, হয়তো এত জিনিস আনতে পারতাম না। তার চেয়ে চীনের থেকে এনে আমরা আমাদের বিভিন্নভাবে লাভবান হচ্ছি। এক হলো সস্তায় আনছি, তারপরে এগুলো ব্যবহার করে ভ্যালু অ্যাড করে আমরা অন্য দেশে বিক্রি করে আরও আয় করছি। তো তার ফলে আমরা ওইভাবে দেখাটা ঠিক হবে না যে চীনের সাথে ভারসাম্যটা। তারপরেও আমি একটা কথা বলতে চাই, সেটা চীনের যে বাজার, সেখানে আমাদের সম্ভাবনা তো হিউজ, সম্ভাবনা প্রচুর, কিন্তু এখানে দুটো কথা খেয়াল রাখতে হবে। একটা হলো যে আমরা কি তৈরি করি, আমাদের যে জিনিসগুলো তৈরি করি চীনের বাজারে কি সেই জিনিসটাই চায়? চীনের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে, তাহলে আমরা চীনের বাজারটাকে পেতে পারি। তো চীনের তো চাহিদা প্রচুর এবং আমাদের সুযোগ সম্ভাবনা অনেক আছে, কিন্তু আমরা খুব অল্প জিনিস তৈরি করি এবং পরিমাণেও কম তৈরি করি। আমাদেরকে যদি বড় বাজার ধরতে হয়, চীনের মতন বড় বাজার বেশি করে ধরতে হয়, তাহলে আমাদের প্রোডাকশনের পরিমাণও বাড়াতে হবে এবং প্রোডাকশন বাস্কেটে বা এক্সপোর্ট বাস্কেটে ডাইভার্সিফাই করতে হবে। হ্যাঁ, কারণ সবাই আমাকে সুযোগ দিচ্ছে বিভিন্ন রকমের, কিন্তু আমি সুযোগটা গ্রহণ করতে পারবো না যদি আমার পণ্য না থাকে, সঠিক পণ্য না থাকে। তো সেই জন্য আমাদের সেদিকেও খেয়াল দিতে হবে। তাছাড়া আমরা যে চেষ্টা করছি যে বিশেষ সুবিধা নিতে, সেগুলো তো আছেই। চীন আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে বেশ কিছু পণ্যে, তারপরও আমরা অশুল্ক বাদে যেটা রুলস অফ অরিজিন যে কথাগুলো আছে, এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে চীন এককভাবে মানে ইউনিল্যাটারালি আমাদেরকে কিছু সুবিধা দিয়েছে একটা অ্যাপটার আন্ডারে, তার বদলে আমাদেরকে কিছু দিতে হচ্ছে না, সেই জন্য আমি ইউনিল্যাটারালি বলছি। তাছাড়া তারা সবসময় চেষ্টা করে আমাদের এই ইয়েটা কিভাবে কমানো যায়, সেই চেষ্টাটা তাদের পক্ষ থেকে খুব আন্তরিক একটা চেষ্টা আছে। তার ফলে এবারেও আমি জানি যে এই যে আমরা চাচ্ছি তারা আরো 17টা পণ্যে আমাদেরকে শুল্কমুক্ত সুবিধা দেবে, সেই সুবিধাটার সেই ব্যাপারেও তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে আমি জানতে পেরেছি। সেটা হলে আমাদের ইয়ে আরো বেড়ে যাবে। তাছাড়া এটা আরেকটু দিনে দিনে এমনি বাড়তে থাকবে, কারণ চীনের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। সেটাই বলছিলাম যে চীনের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং তারা শিফট করছে শিল্প। তো সেই সুযোগটা আমরা কিভাবে নিতে পারি, বা আমাদের কোন কোন পণ্যে আমরা বেশি সুযোগটা নিতে পারি? আমরা ইতিমধ্যেই সেই সুযোগ নিচ্ছি, কারণ চীন হল পৃথিবীর সবচেয়ে বড় গার্মেন্টস বা পোশাক রপ্তানিকারক দেশ, প্রস্তুতকারক এবং রপ্তানিকারক। আমরা দ্বিতীয়। তো আমরা চীনে পোশাক রপ্তানি করছি। আমাদের যে রপ্তানি চীনে এখন 1 বিলিয়ন ছুঁই করছে বা 1 বিলিয়ন পার হয়ে গেছে, $1 বিলিয়ন, সেখানে কিন্তু বড় পণ্য হচ্ছে বিভিন্ন রকমের পোশাক। এটা আরও বাড়বে, কিন্তু আরও অন্য পণ্য আমরা যেটা ওদের যা প্রয়োজন সেগুলো যদি আমরা তৈরি করতে পারি, সেগুলোতেও বাড়তে পারে। তাছাড়া আরেকটা জিনিস যেটা খেয়াল করবার, যে এখন একটা কথা হচ্ছে SEZ, স্পেশাল ইকোনমিক জোন। আমাদের সরকার স্পেশাল ইকোনমিক জোন বা শিল্প পার্ক 100টার
মতন তৈরি করবার একটা পরিকল্পনা নিয়েছেন, দূরবর্তী পরিকল্পনা। সেই পরিকল্পনায় চীনকে কয়েকটি দেওয়া হবে। আপাতত দুটির কথা চিন্তা করা হচ্ছে, একটি সরকারি পর্যায়ে আর একটি বেসরকারি পর্যায়ে। এগুলো হলে হবে কি, চীনা ইনভেস্টররা বাংলাদেশে এসে আরো বেশি ইনভেস্ট করবে এবং তার ফলে আমাদের চীনে রপ্তানি বাড়বে। চীন থেকে তো আপনি নিজেও বলছিলেন যে আমরা ফেব্রিক্স বেশি ইম্পোর্ট করি, আমরা মেশিনারিজ, টেক্সটাইল মেশিনারিজ, কটন, আমাদের আরো ইলেকট্রিক পণ্য আমরা ইম্পোর্ট করি। তো এই পণ্যগুলো আমরা এখানে তৈরি করে নিজেদের যে বৈদেশিক মুদ্রা সেটা সাশ্রয় করার কোনো সুযোগ আছে কিনা, মানে আমাদের কোন দুর্বলতার কারণে আমরা পাচ্ছি না, সেটা কি করা সম্ভব? না, এর তো একটা হলো আমরা কোথা থেকে শুরু করছি, আমাদের কি আছে। আমরা তো ইচ্ছা করলে হঠাৎ একদিন একটা জিনিস তৈরি করা শুরু করতে পারি না। যেমন একসময় আমাদের গার্মেন্টস শিল্পও ছিল না, সেটার আমরা সুযোগ নিয়ে করছি। আমরা কিছু হালকা প্রযুক্তিগত বা প্রকৌশলী পণ্য তৈরি করছি, ব্যাটারি তৈরি করছি। তো এই ধরনের অনেক কিছু আমরা তৈরি করছি, আরও নতুন কিছু জিনিস তৈরি করতে পারবো আমরা, কিন্তু সেদিকে আগাইতে হবে, সেটার জন্য বিনিয়োগ দরকার। আর যত আমাদের ম্যানুফ্যাকচারিং বাড়াতে চাইবো তত তার জন্য আমাদের অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন আছে। আমাদের নিজেদের মার্কেটটা যত বড় হতে থাকবে, বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসতে তত আগ্রহী হবে। সেই আমাদের নিজেদের বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী সবাই মিলে বিনিয়োগ করে নতুন নতুন পণ্য আবিষ্কার করতে পারবে। চায়নার সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার কি হতে পারে, যেহেতু আমাদের সম্ভাবনা খাত হচ্ছে পোশাক, এবং আপনি যে আরো বললেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন জয়েন্ট ভেঞ্চার চীনের সাথে আছে। তার মধ্যে পোশাক একটা বড় খাত, পোশাক এবং তারপর বস্ত্র, তারপরে আমরা যদি বলি সার কারখানা বা কি বলে পাওয়ার প্ল্যান্ট, এগুলো সবকিছুই জয়েন্ট ভেঞ্চারে হতে পারে। একটা জয়েন্ট ভেঞ্চার বড় আছে আমাদের বড় পুকুরিয়া কয়লা খনি। তো এইভাবে আরো অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিছু হবে জয়েন্ট ভেঞ্চার, কিছু আমরা নিজেরা করব, কিছু হবে যে তাদের চীনা সহযোগিতায় আমরা আমাদের বিনিয়োগকারীরা, আমাদের যে উদ্যোক্তারা তারা করবেন। চীনের আমরা দেখলাম যে গত বছর বিশ্বে প্রায় $110 বিলিয়ন ওরা এফডিআই পাঠিয়েছে, চীন ইনভেস্ট করেছে বিভিন্ন দেশে। অনেকে বলেন যে যদি তার $1 বিলিয়নও বাংলাদেশে আসতো তাহলেও এক ধরনের পরিবর্তন আসতো অর্থনীতিতে। আমরা দেখি যে গত বছর $50 মিলিয়ন ইনভেস্ট এসেছে বাংলাদেশে। তো এই ইনভেস্টমেন্টের সংখ্যাটা, মানে পরিমাণটা অনেক কম, সেইটা কি আসলে? এই হিসাবগুলোর ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। আমার মনে হয় যে না, ইনভেস্টমেন্ট অত কম না। যেমন শুধুমাত্র আমরা যদি এক এক বছর আলাদা আলাদা ধরলে সেটার হিসাব আমার কাছে ওইভাবে নাই, কিন্তু আমরা যদি কিউমুলেটিভ ধরি তো এর বড় বড় প্রজেক্ট আছে। তাতেই তো আমার মনে হয় যে আমাদের $2 বিলিয়ন উপরে এখন চীনা বিনিয়োগ বিভিন্নভাবে আছে। যেমন শুধু কয়লা খনি ধরলেই তো অনেক বড় একটা বিনিয়োগ। তাছাড়া তারা বিভিন্ন জায়গায় আরো বিনিয়োগ করছে, যেগুলো তারা ঋণ দিচ্ছে সেগুলো এক ধরনের বিনিয়োগ। সেগুলো হিসাব করা হচ্ছে কিনা, কারণ যতক্ষণ পর্যন্ত ঋণটা শোধ না হচ্ছে তাদের বিনিয়োগ, তো তারপরে সেটা ফেরত চলে যাবে, তখন আমাদের এমনিতে আমরা বিনিয়োগে এক ধরনের মন্দা অবস্থা দেখছি। সেটা কি শুধু কি মানে আমাদের অবকাঠামোর সীমাবদ্ধতা, না অন্য কোনো কারণ আছে বলে? বিভিন্ন কারণ আছে, অবকাঠামো একটা বড় কারণ। তারপরে আমাদের এখানে যে বিভিন্ন সিদ্ধান্তে দীর্ঘসূত্রিতা, অনেকে সেটার কারণেও ধৈর্য রাখতে পারে না, চলে যায়। এরকম একবার শুনেছি যে কোনো একটা কোম্পানি আসছে, ডুইং বিজনেস কস্ট তো বাংলাদেশে অনেক বেশি, এটা সেই সব ব্যাপার আছে। আর তাছাড়া আমাদের আরেকটা জিনিস আছে যে বিভিন্ন সময় যদি রাজনৈতিক অস্থিরতা হয়, তারপরে যে ধরেন জঙ্গিবাদ যেটা উত্থান যদি হয়, সেগুলো একটা প্রভাব ফেলে। তো সেইখানে আমাদের সরকার, আমি অবশ্যই বলতে হবে যে অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলোকে মোকাবেলা করছেন, বিশেষ করে জঙ্গিবাদকে। এবং তার ফলে যে ভয় আমাদের ছিল যে গুলশান হামলার পরে বা তার আরো দু একটা যে ঘটনা ঘটেছে, তারপরে হয়তো আমাদের এখানে বিনিয়োগকারীরা আসবেন না, কিন্তু সেটা হচ্ছে না, বিনিয়োগকারীরা আসছেন। হ্যাঁ, এখন একটু ধীরগতি হতে পারে, আস্তে আস্তে এটা আমি মনে করি যে আরো বৃদ্ধি পাবে। আর এই যে সফরের মাধ্যমে, চীনা রাষ্ট্রপতির সফরের মাধ্যমে সবাই আলোচনা করছেন যে অনেক বেশ বড় অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা আছে। আমিও আশা করি যে সেটাই হবে। চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল, একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিচ্ছে সরকার, এবং সেটা হয়তো চীনের প্রেসিডেন্ট উদ্বোধন করবেন। সেটা হলে কি বিনিয়োগ হতে পারে বলে আপনি মনে করেন? বা এটাতে মানে একটা ধরনের বার্তাও তো, চীন বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোন করছে, সেটা বিশ্বব্যাপী আরো অনেক দেশ করছে, তো চীনকেও দেওয়া হয়েছে। কারণ চীনের কাছ থেকে, এই যে আমরা যে এতক্ষণ আলাপ করলাম, চীনের কাছ থেকে এত জিনিস আমদানি করছি, তার কিছু তো এখানেও তৈরি করা যায়, এক নম্বর। আবার চীনের প্রয়োজনের কিছু জিনিস এখানে যদি সস্তায় তৈরি করা যায়, এখানে তৈরি করে চীনে নিয়ে যাবে।
তো এমন সব জিনিস যেগুলো চীনের কি বলে উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, সেগুলো এখানে এনে উৎপাদন করবে তারা এবং সেগুলো নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেমন গার্মেন্টস তো এখন অবশ্যই একটা খাত হবে, তারপরে ধরেন চামড়া শিল্প, চামড়ার বিভিন্ন দ্রব্য, ওষুধ শিল্পে চীনারা এখনো বড় রকমে আসছে না, আসতে পারে। আমাদের আমরা এখন ইউরোপে আমেরিকাতে বিভিন্ন দেশে করছি, কিন্তু চায়নাতে আমরা প্রায় 100টা দেশে এখন আমাদের ওষুধ রপ্তানি হয়। কিন্তু চীনে এই জন্য যে চীনের তো নিজস্ব বিশাল ওষুধ শিল্প আছে, তাদের ওখানে দাম অনেক বেশি না, তাদের প্রয়োজন পড়ে না হয়তো বিদেশ থেকে বেশি আনার, তবু তারা বিদেশ থেকে অনেক ওষুধ নেয়, সুতরাং আমাদের কাছ থেকেও নিতে পারে। মুন্সি ফয়েজ, আমরা আরো আলোচনা করব, আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। মুন্সি ফয়েজ, আমরা কথা বলছিলাম এই যে চীন বাংলাদেশের ইকোনমিক জোনে আসছে এবং এক ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি দেখি যে চীনের যে প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন, এই সফরে $40 বিলিয়ন ঋণ চুক্তি এবং 25টি প্রকল্প সই হতে পারে বলে শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো বা এটার কিছুটা পরিবর্তন হতে পারে। তো যতই হোক এটা একটা বড় অঙ্ক হবে, এবং সেটা কতটুকু আসলে বাস্তবে প্রতিফলন দেখা যাবে বলে আপনি মনে করেন? আমরা যদি কিছুদিনের কাগজপত্র দেখি, তো দেখা যায় যে 21 থেকে 40 বিভিন্ন রকমের ফিগার পাওয়া যাচ্ছে। তো 21ও যদি হয় সেটাও তো কম না, $21 বিলিয়ন। যেসব প্রকল্পের কথা আমরা আলোচনায় দেখছি সেগুলো সবই বেশ বড় বড় প্রকল্প, অনেকগুলো বড় বড় প্রকল্প আছে। তার ফলে আমার মনে হয় যে এটা বেশ বড় অঙ্কের একটা চুক্তি, অনেকগুলো চুক্তি সই হবে। এবং এটাই আশা করা এই কারণে যে চীনের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট তো রোজ বাংলাদেশে আসেন না বা অন্য দেশে যান না, উনি যখন আসেন তখন চেষ্টাতে থাকবে, চীনাদের পক্ষ থেকেও চেষ্টা থাকবে যে এটা সবচেয়ে বেশি ফল পাওয়া যায় কিভাবে। সুতরাং তারাও চেষ্টা করবে যাতে অনেক কিছু বাস্তব ফল অনেক কিছু পাওয়া যায়, সেই জন্য। আর আমাদের দিক থেকে তো নিশ্চয়ই চেষ্টা আছে। আর চীনের সাথে আমাদের ইতিমধ্যেই খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা বলি যে ক্লোজার কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অফ কোঅপারেশন, তো সেই জিনিসটা এখন আরো ঘনিষ্ঠ হবে। এবং যেসব প্রকল্প আসে, একটা জিনিস বুঝতে হবে যে প্রকল্প চুক্তি সই হলেই যে সাথে সাথে জিনিসগুলো এসে যাবে তা না, এটা হয়তো একটা সময়কালের মধ্যে এগুলো বাস্তবায়িত হবে এবং সেটা সে অর্থ আসবে। হ্যাঁ, যেগুলো চুক্তি সই হবে সেগুলো হবে, কিন্তু এখানেই তো থেমে থাকবে না। এই যে একটা নতুন যে ডাইনামিক্স তৈরি হবে এই সফরের ফলে, সেটা আমাদেরকে আরো অনেক কিছুতে এগিয়ে নিয়ে যাবে। কোন কোন প্রকল্প আসলে অগ্রাধিকার দেওয়া উচিত? আমরা দেখছি যে বেশ কিছু প্রকল্প অগ্রাধিকারে আছে, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরে তাদের ইনভলভমেন্ট, আরো অনেক প্রকল্প আমরা শুনছি, কিন্তু আপনার দৃষ্টিতে কোন প্রকল্পগুলো যেগুলোতে আমরা বলছি যে আমরা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশে এগোতে চাই, বিনিয়োগ কর্মসংস্থান বাড়াইতে চাই, সেই দিক থেকে আমরা যখনই আলাপ করি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে, সবচেয়ে প্রথম আমাদের ধরা পড়ে আমাদের অবকাঠামোতে ঘাটতি। সুতরাং অবকাঠামোতে যত বেশি বিনিয়োগ আসতে পারে সেটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ আমাদের, কারণ ওইটার উপর ভিত্তি করে আমরা বেশি এগিয়ে যাব। একটা কারখানা তৈরি করে, কোনো একটা জিনিস তৈরি করার একটা কারখানা তৈরি করলে ইমিডিয়েট কিছু লাভ হবে, কিন্তু অবকাঠামো তৈরি হলে সেটা অনেক দিন পর্যন্ত এটার সুযোগ পাওয়া যাবে, অনেক কারখানা তার থেকে সার্ভিস পাবে। সুতরাং সেই অবকাঠামোগত প্রকল্পগুলোর উপর বেশি জোর দেওয়া দরকার। আরও একটা কারণে যে আমাদের কল কারখানা, আমাদের ব্যক্তিগত বা বেসরকারি যে উদ্যোক্তারা আছেন তারা নিজেরাও করেন, তাদের নিজেদের খরচে করেন, কিন্তু অবকাঠামোতে তারা আসবেন না। সেখানে বিনিয়োগ কে করবে? সেখানে বিনিয়োগ সরকার করবে। আমরা তো অবকাঠামোর দিক থেকে আমরা যেটা দেখি যে আমাদের গ্যাস ক্রাইসিস কিন্তু আছে, গ্যাসে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরা করতে পারে কিনা এইবারে আলোচনায় আমি দেখি নাই, কিন্তু একটা এই প্রসঙ্গে আসতেছে যে আমাদের এখন সমুদ্র সীমা, একটা বৃহৎ সমুদ্র সীমা আমাদের আছে। সুতরাং ব্লু ইকোনমিতে তাদের সহযোগিতা আমরা চেষ্টা করতে পারি আকৃষ্ট করার জন্য। এবং সেইখানে অনেক কথা হচ্ছে যে আলটিমেটলি কার্যকর কোনো উদ্যোগ যদি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে কি পদক্ষেপ নেওয়া আসলে উচিত? একটা হচ্ছে যে খুব জরুরি
ওখানে একটা ভালো সার্ভে হওয়া, আমার কি জিনিস আছে, একটা সার্ভে না, অনেকগুলো সার্ভে হওয়া দরকার, কারণ এক সার্ভে দিয়ে সবকিছু পাওয়া যায় না। সুতরাং একটা ভালো সার্ভে হওয়া দরকার, বেশ কতগুলো ভালো সার্ভে হওয়া দরকার, আমাদের কি ধরনের রিসোর্সেস এখানে আছে, তারপরে সমুদ্রের যে স্রোত ইত্যাদি সেগুলো কোথায় যায় কিভাবে, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন প্রকল্প নিতে হবে ভবিষ্যতে। তো এইগুলো একটা করা, একটা অনুসন্ধান। দ্বিতীয় হলো যা কিছু আছে সেগুলোকে আহরণের চেষ্টা করা। সেখানে আমাদের প্রযুক্তিগত অনেক সীমাবদ্ধতা আছে, সেজন্য আমাদের সেই প্রযুক্তি এবং আর্থিক দুটোরই সহায়তা, কারণ এটা অনেক ব্যয়বহুল হবে, সেই সহায়তা নেওয়া, যাদের এই প্রযুক্তি আছে তাদের কাছে যাওয়া, তার মধ্যে চীন অন্যতম একটা দেশ। আর আছে আরেকটা যে সংরক্ষণ, প্রথমে অনুসন্ধান, তারপরে আহরণ, সংরক্ষণ। কারণ আমরা যদি সংরক্ষণ না করি তাহলে টেকসই হবে না, অল্প দিনে শেষ হয়ে যাবে। সুতরাং এমনভাবে করতে হবে, সংরক্ষণও করতে হবে। আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে যে আমাদের রিসোর্সকে পাহারা দিয়ে রাখতে হবে, নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে। এই সব কিছু ক্ষেত্রেই আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে সহায়তা পেতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে চীনের কাছ থেকে সহায়তা পাবো, কিছু কিছু ক্ষেত্রে ভারতের কাছ থেকে সহায়তা পাবো, কিছু কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবো। কিন্তু আমাদের এই ক্ষেত্রে সহায়তা খুব প্রয়োজন। আর যেটা বললাম যে অবকাঠামোগত, চীনের কাছ থেকে বিশেষ করে অবকাঠামো, এই যে সফরে, চীনের প্রেসিডেন্টের সফরে সিল্ক রোডের, চীনের যে সিল্ক রোড আছে সেটার সাথে সম্পৃক্ত হওয়ার এক ধরনের চুক্তি হতে পারে, সেটা হলে আমাদের কি লাভ হবে? এইটা হলো আপনার চীনের একটা উদ্যোগ আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড। ওয়ান বেল্টটা হচ্ছে একটা স্থলভাগের উপর দিয়ে, হ্যাঁ, চীন থেকে ইউরোপে যাওয়া, চীন থেকে মধ্যপ্রাচ্যে যাওয়া পুরনো যে সিল্ক রোড ছিল সেই রুটটাকে ফলো করে উন্নয়নের একটা করিডোর তৈরি করা। আর আরেকটা হচ্ছে কি বলে ওটাকে, ম্যারিটাইম সিল্ক রুট। ম্যারিটাইম সিল্ক রুটটা হচ্ছে চীনের একসময় চেংহো বলে একজন নামকরা নাবিক ছিলেন, অ্যাডমিরাল চেংহো। তিনি 7টা ইয়েতে বেরিয়েছিলেন, মানে এক্সপেডিশনে। তার 2টো এক্সপেডিশনে অন্তত চিটাগংয়েও এসেছিলেন। তো ওই যে তার যে এক্সপেডিশনের রুট, সেইটাকে তারা ম্যারিটাইম সিল্ক রুট বলছে, এবং সেই রুটটাকে আরো এখন একটা উন্নত একটা কানেক্টিভিটির একটা ইয়ে করতে, একটা ইকোনমিক করিডোর হিসেবে তৈরি করার চেষ্টা করছে। তো সেইখানে বাংলাদেশ কেন না, যে কোনো দেশ এই পথের মধ্যে যারা পড়ে সবারই প্রতি আমন্ত্রণ চীনের যে জয়েন করো, আমরা একসাথে এগিয়ে যাই। তো এটা এমন একটা জিনিস যে এটা একটা কোনো ফিক্সড জিনিস না, এটার মধ্যে এতগুলো টাকা পয়সা বা এরকম কিছু নাই। এটা একটা কনসেপ্টের মতন, একটা ধারণা। এই ধারণা সম্পৃক্ত থাকার, এইটা সবাই সম্পৃক্ত হতে পারে। এবং আমাদের যেসব ধারণা আছে, ভারতের যেসব ধারণা আছে, অন্য দেশের যেসব ধারণা আছে কানেক্টিভিটি সম্বন্ধে বা এই এলাকার উন্নয়ন সম্বন্ধে, সবকিছু এটার সাথে যুক্ত হতে পারে, কারণ এটা কারো বিরুদ্ধে না। চীনে তো আরেকটা ধারণা আছে, বিসিআইএম, যেটা বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমারের যে প্রস্তাবটা, ইকোনমিক করিডোর, সেইটাতে বাংলাদেশ আসলে কতটুকু যুক্ত হতে পারে এবং যুক্ত হলে কি আমরা কি বেনিফিট? এই যে বিসিআইএমইসি, এটাও ওই ওয়ান বেল্ট ওয়ান রোডের একটা অংশ। এবং বিসিআইএমইসির ব্যাপারে অনেকদিন ধরে কাজ হচ্ছে। তখন ওয়ান বেল্ট ওয়ান রোড এই ধারণাটা তখন ছিল না, যখন বিসিআইএম এর ধারণা শুরু হয়। তখন প্রথমে খুনমিং ইনিশিয়েটিভ হিসেবে এটা আসে, পরে এটাকে বিসিআইএম বলা হয়। এবং 14-15 বছর এটা প্রাইভেট সেক্টরেই ছিল, থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে এটা এগিয়ে যাচ্ছিল। অতি সম্প্রতি এই 2-3 বছর ধরে এটা সরকার, 4 দেশের সরকার এটাতে যুক্ত হয়েছে জোরে সোরে। এখন এটার একটা স্টাডি চলতেছে, জয়েন্ট স্টাডি গ্রুপ। সেই জয়েন্ট স্টাডি গ্রুপের রিপোর্ট এখনো পর্যন্ত ফাইনালাইজড হয় নাই। সেটা শেষ হলে তারপরে এইটার অ্যাকচুয়াল যে সহযোগিতা সেটা শুরু হতে পারবে। আপনি কূটনীতিক ছিলেন, আমরা যদি জানতে চাই, এই যে এত কথা বললাম, এত প্রকল্প হতে পারে, এত বড় অঙ্কের চুক্তি হতে পারে, কিন্তু সেটা তো আসলে যার যার দেশের যে ম্যাক্সিমাম যে সফলতাটা নিয়ে আসার জন্য তো কূটনৈতিক একটা ব্যাপার আছে, যে আলোচনা করা, নেগোশিয়েট করা, এই বিষয়গুলো আমাদের দক্ষতা কতটুকু? আমাদের দক্ষতা যে খুব কম নয় সেটা তো প্রমাণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক সাফল্য। আমাদের সাফল্যের কথা সবাই জানছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নতুন নতুন উদ্যোগের কথা বলছেন, সেটা প্রশংসিত হচ্ছে, গৃহীত হচ্ছে, সম্মানিত হচ্ছে। তারপরে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক উন্নত হচ্ছে। চীনের সাথে আমরা বলছি আমাদের সম্পর্ক এখন সবচেয়ে উচ্চতর পর্যায়ে আছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে উচ্চতর পর্যায়ে আছে। অনেক পুরনো সমস্যার সমাধান হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এখন প্রাতিষ্ঠানিক বিভিন্ন রকমের আলোচনার ব্যবস্থা হয়েছে, যেটা আগে ছিল না।
তাদেরকেও বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে উচ্চ পর্যায়ে এখন যে কোনো সময়ের চেয়ে। তো সবকিছুই তো প্রমাণ করে যে আমাদের কূটনীতি যথেষ্ট সাফল্য সাথে পেয়েছে। তার বাংলাদেশের- মানে এই নয় যে আমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকবো। আমাদের সাফল্য আরো বাড়ানোর দরকার, আমাদের দক্ষতা বাড়ানোর আরো সুযোগ আছে, তাতে কিছু বিনিয়োগেরও প্রয়োজন আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং খালি পররাষ্ট্র মন্ত্রণালয় না, অন্যান্য সব মন্ত্রণালয় কূটনীতিতে যুক্ত হয়। তো যারা এইসব কূটনৈতিক কার্যক্রম করবেন বিভিন্ন মন্ত্রণালয়ে, সবারই প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে আরো, এবং সেটাতে সবার মনোযোগীও হতে হবে। বলা হচ্ছে যে চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক রাজনৈতিক কারণে। আপনার কি মনে হয় যে আসলে কোন কারণে গুরুত্বপূর্ণ? শুধু কি অর্থনৈতিক, নাকি এখানে অন্য রাজনৈতিক কারণ আছে? চীনের কাছে, বাংলাদেশের কাছে চীন যেমন অনেক গুরুত্বপূর্ণ, সেরকম চীনও বাংলাদেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দুটোই আছে। ভৌগোলিক অবস্থান আমাদের হলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে আমরা একটা ব্রিজের মতন। যখন এই দুটো এলাকায় একসাথে উন্নতি করছে এখন, তো সুতরাং আমাদের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। দুইটা অঞ্চলের সাথেই যারা যোগাযোগ করতে চায় তাদের বাংলাদেশকে ব্যবহার করবার সুযোগ আছে। তাছাড়া একটা জিনিস খেয়াল করবার আছে যে চীনের কতগুলো প্রদেশ, দক্ষিণ পশ্চিমের কতগুলো প্রদেশ, তাদের পানিতে যাওয়ার, সমুদ্রে যাওয়ার, তাদের নিজেদের দেশে দূরত্ব অনেক সমুদ্রে পৌঁছানোর পোর্টে, কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে তারা সমুদ্রে সবচেয়ে সহজে মানে পৌঁছাতে পারে। ভৌগোলিক রাজনৈতিক কারণে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং এই যদি কানেক্টিভিটি, এই বিসিআইএমইসির কথা আমরা যে বলছি, যে এটা যদি হয়, তো চীনের জন্য, চীনের বিশেষ করে ইউনান প্রদেশ এবং আরো কয়েকটা প্রদেশের জন্য খুব সহজ হবে আমাদের মাধ্যমে তাদের আমদানি রপ্তানি এগুলো চালিয়ে যাওয়া, তাদের জিনিসপত্র আদান প্রদান করার সহজ হবে। এটা একটা কারণ। আর তাছাড়া বাংলাদেশ একটা বিশাল বাজার, তো অনেক বাজার আছে পৃথিবীব্যাপী। চীনের জন্য আমরা অত বড় নাও হতে পারি, কিন্তু তারপরেও একটা উল্লেখযোগ্য বাজার আছে এবং নতুন বাজার আমাদের। সম্ভাবনা আমাদের যে মধ্যবিত্তের উত্থান হচ্ছে, তাদের কলেবর বৃদ্ধি পাচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবে সবার সেই দৃষ্টিটা বাংলাদেশের দিকে আছে। তো মুন্সি ফয়েজ আহমেদ, আপনি অনেক কথা বললেন। আমরাও দেখব যে চীনের প্রেসিডেন্ট আসছে, তার কাছ থেকে আমরা কতটুকু দক্ষতার সাথে আমাদের বিনিয়োগ কামনা করতে পারি বা অর্জন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করবো ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।